যারা অ্যাডভেঞ্চার একাডেমি থেকে রেগুলার মাধ্যমিকের ভৌত বিজ্ঞানটা পড়ছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তারা কোনোদিনও বলবে না ভৌত বিজ্ঞান কঠিন, তারা কোনোদিনও বলবে না ভৌত বিজ্ঞানে নম্বর ওঠে না। যতটা প্রমিস করা হয়েছিল তার থেকে ভয়ঙ্কর ভাবে মাধ্যমিক ভৌত বিজ্ঞান কাঁপছে। কিছুদিন আগে তোরা বলেছিলি দাদা ধাতুবিদ্যার একটা ওয়ান শট দাও, এমন ওয়ান শট দিয়েছি যাতে সেকেন্ড সামেটিভ কেন মাধ্যমিকের জন্য সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার চল টপ 10 কোশ্চেন করে ধাতুবিদ্যাটার গল্প শেষ করে দেওয়া যাক, ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। একটাই কথা বলবো, জুলাই মাসে যখন সেকেন্ড সামেটিভের কোশ্চেন লিক সেট গুলো করাবো, তখন যেন একটা প্রশ্ন তোদের না আটকায়। এই লেভেল অফ কনফিডেন্স, এই লেভেল অফ প্রিপারেশন তোদের মধ্যে যেন থাকে। চল শুরু করি। যারা ওয়ান শটটা দেখেছিস না, তাদের আর এইসব প্রশ্ন একটাও আটকাবে না, দেখতে থাক। প্রথমের প্রশ্নটাই তুই দেখতে পাচ্ছিস, সেই মনে আছে বলেছিলাম সভ্যতার একটা করুণ চিত্র, সভ্যতার একটা বাস্তব রূপ, যেটা তুই সমস্ত জায়গাতে দেখতে পাবি। দেখ সেই কনসেপ্টটা দিয়ে প্রশ্নটা দিয়েছে। বলেছে কপার সালফেটের জলীয় দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে রাখলে তার উপর লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে। তার মানে দাদা কপার সালফেটের সঙ্গে যেটা তুমি দেখিয়েছিলে লোহার বিক্রিয়া, এটা হয় কি হয় না তুমি বারবার করে শিখিয়েছিলে, সেই বিষয়টা সক্রিয়তা শ্রেণীর মাধ্যমে ওই একই প্রশ্ন এখানে জাস্ট ছেপে দিয়েছে। কিন্তু FeSO4 মানে ফেরাস সালফেট দ্রবণে, ফেরাস সালফেটের দ্রবণে তামার ছুরি ডোবালে তার মধ্যে কোনো আস্তরণ পড়ে না, মানে এখানে কোনো রিয়াকশন হয় না। সোজা কথা একদম। আশা করবো যারা ওয়ান শটটা দেখেছিস তারা বুঝে গেছিস। আমি একটুখানি দেখিয়ে দিই এই বিক্রিয়াটা কি করে প্রসিড করে। আজকে ধর কপার সালফেটের সঙ্গে আয়রনের বিক্রিয়া হচ্ছে, আমি যদি একটু কপার সালফেটটাকে ব্রেক করি তাহলে কি পাবো রে? SO4 2- আয়ন বা মূলক পাবো দাদা। এই SO4 2- একটা নেগেটিভ মূলক। এর কি চাই? এর শুধু পজিটিভ চাই, এর শুধু ধাতু চাই রে, ধাতু। এবার ও চেক করবে ওর কাছে কটা অপশন আছে। সমাজের সবচেয়ে করুণ চিত্র, তুই যে কোনো জায়গাতে চলে যা, যে কোনো ফিল্ডে গিয়ে এটাকে তুই মিলিয়ে নে, এটাই হবে তোর সাথে, এটাই হয় সমাজে। ও সব সময় দেখবে ওর কাছে বেটার অপশন আছে কিনা। ও দেখতে পাচ্ছে দাদা একটা কপার আছে আর একটা অপশন আয়রন আছে। ও তখন ধাতুর সক্রিয়তা শ্রেণীটা দেখলো। আমি তোদেরকে বারবার করে বলেছি ধাতুর সক্রিয়তা শ্রেণী কিভাবে কাজ করে। যত নিচ থেকে উপরের দিকে উঠবো তত পজিটিভিটি বাড়বে, তত ধনাত্মকতা বাড়বে, তত ধাতব ক্যারেক্টারটা বিল্ড হতে থাকবে, তত ইগো বাড়বে, তত কোনো কোনো সময় টাকা বাড়বে। দাদা কপার এখানে আছে, আর যার সাথে কম্পারিজনটা হচ্ছে সেই আয়রন অনেকটা উপরে আছে। তার মানে কপারের তুলনায় আয়রনের ইলেকট্রোপজিটিভিটি বেশি, কপারের তুলনায় আয়রনের সক্রিয়তা বেশি, কপারের তুলনায় আয়রন বেশি ভালো করে রিয়াকশন করতে পারবে। SO4 2- এর ভালো পছন্দ হবে আয়রনকে, কারণ ও তো কেবলমাত্র একটা ভালো বেশি ইলেকট্রোপজিটিভ ধাতুকে চাইছে। ও বলবে ধুর, আমি কি কপারের সঙ্গে যুক্ত ছিলাম ভাই, আই হ্যাভ বেটার অপশন, আই হ্যাভ আয়রন, যে কিনা কপারের থেকে বেশি ইলেকট্রোপজিটিভ। তাহলে আমি সোজা কথায় আয়রনের সঙ্গেই যুক্ত হব। তাহলে SO4 2- টা গিয়ে Fe2+ এর সঙ্গে যুক্ত হয়ে FeSO4 তৈরি করলো, এবং এখান থেকে যে কপারটা ছিল সে নদীর ধারে গিয়ে হরি হরায় নম কৃষ্ণ গান গাইতে গাইতে কাঁদতে থাকলো। গল্প শেষ। এই যেহেতু এখানে কপার তৈরি হয়, আর কপার তুই জানিস একটু লালচে বাদামি বর্ণ হয়, সেই জন্যই এই কপার সালফেটের জলীয় দ্রবণে লোহার পেরেকটা ডুবিয়ে রাখলে তার উপরে লালচে বাদামি বর্ণের একটা আস্তরণ পড়ে, কারণ এখান থেকে FeSO4 তৈরি হয় আর কপারটা অধক্ষিপ্ত হয়ে যায়, এই জন্যই আস্তরণটা তৈরি হয়। গল্প শেষ। কিন্তু FeSO4 দ্রবণের মধ্যে যদি তামার ছুরি ডোবানো যায় তাহলে কোনো আস্তরণ পড়ে না। আরে পড়বে কি করে? FeSO4টাকে একটু ব্রেক করলে তুই আবার সেই SO4 2- পাবি। SO4 2- দেখবে দুজনের মধ্যে কম্পারিজন করে দেখছে আয়রন আছে আর কপার আছে। ও বলবে ও বাবা, আমি তো অলরেডি খুব ভালোই আছি, আমার যাকে দরকার ছিল একটা ইলেকট্রোপজিটিভ বেশি ইলেকট্রোপজিটিভ ধাতু, আমি তো তার সঙ্গেই যুক্ত আছি। আমার কি দরকার এই লুজার কপারটার সঙ্গে গিয়ে যুক্ত হয়ে? আমি হবই না। তার মানে এই রিয়াকশনটাই হবে না। আশা করব বুঝে গেছিস, এবং এইভাবেই তোকে পরীক্ষায় বুঝতে হবে কোন বিক্রিয়া হবে কোন বিক্রিয়া হবে না ধাতু সক্রিয়তা শ্রেণীর মাধ্যমে। এটা যারা ওয়ান শটটা দেখেছিল তারা চুটকি মেরে করে দেবে। নেক্সট, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুগুলির লবণের
জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করে ধাতুগুলিকে নিষ্কাশন করা যায় না। ব্যাখ্যা করো। মানে আজকে ধর, যখনই এমন কোন ধাতু তুই দেখবি যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীর অনেকটা উপরের দিকে আছে, আর তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যত উপরের দিকে যাওয়া যায় তত সক্রিয়তা বাড়ে, তত ইলেকট্রোপজিটিভিটি বাড়ে, তত টাকা বাড়ে, তত ইগো বাড়ে। বারবার করে শিখিয়েছি। এবার এই যে দাদা সোডিয়াম, পটাশিয়াম, আজকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, দেখো এরা সবাই তড়িৎ রাসায়নিক শ্রেণীর বেশ কিছুটা উপরের দিকে রয়েছে, তার মানে এদের ইলেকট্রোপজিটিভিটিটা অনেকটা হাই, তাই না? বললাম একদম। আজকে ধর তোকে বলে দিয়েছি যে এটা জলীয় দ্রবণ তৈরি করতে, আমি যখন ধর আজকে সোডিয়ামের কোনো একটা সল্ট, ধর NaCl রয়েছে, আমি যদি তার জলীয় দ্রবণ তৈরি করি, মানে তাকে যদি জলের সঙ্গে মেশাই, তাহলে তুই বল সেখানে আমি কটা ক্যাটায়ন পাবো? একটা ক্যাটায়ন তো অবভিয়াসলি Na+ পাবো, আরেকটা ক্যাটায়ন জলের বিয়োজনের জন্য H+ পাবো। একই রকম ভাবে পটাশিয়ামের ক্ষেত্রে K+ পাবো, H+ পাবো। একই রকম ভাবে ক্যালসিয়ামের ক্ষেত্রে Ca2+ পাবো, H+ পাবো। মানে প্রতি ক্ষেত্রেই জলীয় দ্রবণ যখন করব, জলীয় দ্রবণ করলেই একটা করে H+ ক্যাটায়ন এক্সট্রা করে পাচ্ছি। এখন তুই চিন্তা করে দেখ, আমাদের তো তড়িৎ বিশ্লেষণ করতে হবে, তার মানে একটা ক্যাথোড থাকবে আর একটা অ্যানোড থাকবে। সমস্ত ঝামেলা এখানে ক্যাথোডকে নিয়ে, জানিস তো? ক্যাথোডের দিকে যাবে কে? কে ফর ক্যাটায়ন, কে ফর ক্যাথোড। দাদা তার মানে ক্যাটায়নই ক্যাথোডের দিকে যাবে, কিন্তু কোন ক্যাটায়নটা যাবে রে? এখানে তো Na+ও আছে, এখানে তো H+ও আছে, কোনটা যাবে, কোনটা যাবে? তখনই চলে এলো তড়িৎ রাসায়নিক শ্রেণীর গল্প। ধর আজকে আমি সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে কম্পারিজনটা করছি। সোডিয়াম আছে তড়িৎ রাসায়নিক শ্রেণীর অনেকটা উপরে, আর হাইড্রোজেনকে দেখতে পাচ্ছিস ও তো অনেকটা নিচে রয়েছে রে। তার মানে দাদা পরিষ্কার হয়ে গেছে যে হাইড্রোজেনের তুলনায় সোডিয়াম অনেক বেশি ইলেকট্রোপজিটিভ, হাইড্রোজেনের তুলনায় সোডিয়ামের টাকা অনেক বেশি, ইগো অনেক বেশি। আজকে যখন দুটো ক্যাটায়ন আছে Na+ আর H+, দুজনের মধ্যে আলোচনা হচ্ছে কে যাবে ক্যাথোডে। সোডিয়াম প্লাস হাইড্রোজেন প্লাস কে বলছে, হ্যাঁ রে তোর সাহস হয় কি করে, তুই আমাকে জিজ্ঞাসা করছিস? তোর ইলেকট্রোপজিটিভিটি কত কম, তুই আমার কত নিচে, তুই চাইছিস যে তুই না গিয়ে আমি যাব ক্যাথোডে, আমি গিয়ে আমার এই পজিটিভ চার্জটাকে নষ্ট করব, আমি বেশি ইলেকট্রোপজিটিভ, তুই তুই এত কম ইলেকট্রোপজিটিভ হয়ে তুই আমার সাথে মুখ লাগাচ্ছিস কি করে? তুই যা এখান থেকে ভাই, তাড়াতাড়ি চলে যা। মানে ওকে জোর করে পাঠিয়ে দেবে, কারণ ও সমাজের নিচে আছে, কারণ ওর ইলেকট্রোপজিটিভিটি কম, ওর টাকা কম, ওর ইগো কম। সমাজে মিলিয়ে নিবি, এটা বাস্তব চিত্র। আর এটাকে আমি ধাতুবিদ্যাতে ইমপ্লিমেন্ট করে তোদেরকে শেখাই, এইভাবেই শেখাই আমি ধাতুবিদ্যা, যাতে তুই কোনোদিনও ভুলতে না পারিস। এবং যখন এই জায়গাগুলোর সামনা তোর সাথে হবে, তখন তুই বুঝতে পারবি সমাজ কত ভয়ঙ্কর। যদি টাকাটা থাকে না রে ভাই, কেউ পাত্তা দেবে না, আমি তোকে বলছি, কেউ পাত্তা দেবে না। একটা সময় পরে খুব পরিচিত মানুষরাও পাত্তা দেবে না। আর যখন তো টাকা চলে আসবে না, যদি তুই একবার টাকা ইনকাম করে নিতে পারিস, তখন দেখবি কিছু আননেসেসারি পাত্তাও তুই পাচ্ছিস, যেটা হয়তো তুই এক্সপেক্টও করিসনি। তারাও এসে তোর আশেপাশে থাকার চেষ্টা করছে। ফিল করতে পারবি একদিন, তোরা অনেক ছোট, আস্তে আস্তে বুঝবি। তাহলে তুই বল, কার টাকা বেশি ছিল? Na+ এর। তাহলে কে যাবে, কাকে পাঠানো হবে? H+ কে পাঠানো হবে জোর করে। তাহলে স্বাভাবিকভাবে আমরা যেটা চেয়েছিলাম যে এই ধাতুগুলোকে নিষ্কাশন করব, আরে ধাতুগুলোর ক্যাটায়ন তো যাবেই না ক্যাথোডে, যাবে কে H+, যেমনি তোদেরকে ওয়ান শটেও শিখিয়েছিলাম। আর H+ গিয়ে কি করবে? ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে কনভার্ট হবে, দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। তাহলে ক্যাথোডের মধ্যে উৎপন্ন কি হলো? হাইড্রোজেন গ্যাস। পাওয়ার কথা কি ছিল? কোনো একটা ধাতু পেলাম কি? পেলাম না। এই জন্যই জলীয় দ্রবণ দিয়ে কোনোদিন হবে না, করলে গলিত দ্রবণ দিয়ে করতে হবে। গলিত দ্রবণ দিয়ে করলে এই হাইড্রোজেন প্লাসের অপশনটাই থাকবে না, তাহলে সোডিয়াম প্লাসকে বাধ্য হয়ে যেতে হবে। একদম ক্লিয়ার, একদম পরিষ্কার, আশা করতে পারি। চল দেখা যাক পরের প্রশ্নটা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং পরীক্ষাতে আসার চান্স খুব বেশি। সমুদ্রগামী জাহাজের ইস্পাত নির্মিত কাঠামোর সঙ্গে, মানে ওই লোহা নির্মিত কাঠামোর সঙ্গে প্রায় ম্যাগনেসিয়ামের ব্লক কেন যুক্ত করে রাখা হয়? তুই অন্তত এইটুকু বুঝতে পারছিস আজকে এখানে ম্যাগনেসিয়ামের পরিবর্তে জিঙ্কও ব্যবহার করা যেত। অ্যাকচুয়ালি এই সমুদ্রগামী জাহাজের যে তলদেশটা থাকে সেটা তো সমুদ্রের জলের সংস্পর্শে থাকে, আর সমুদ্রের জলের মধ্যে প্রচুর পরিমাণে Cl- SO4 2- আয়ন থাকে।
এই একই প্রশ্ন মাটির তলার পাইপের ক্ষেত্রেও করা যায়, সেখানে ওই একই আয়নগুলো থাকে, আর এই আয়নগুলো মরচে পড়ার হারটাকে ত্বরান্বিত করে, মরচে পড়ার হারটাকে বাড়িয়ে দেয়। এবার তোরা প্রত্যেকেই জানিস, আজকে যদি লোহার মধ্যে মরচে পড়ে, মানে যদি আয়রনটা Fe2O3 XH2O তে কনভার্ট হতে চায়, এই Fe2O3 এর মধ্যে অ্যাকচুয়ালি আয়রনটা কি রূপে রয়েছে? Fe3+ রূপে রয়েছে। তার মানে দাদা মরচে পড়াটা অ্যাকচুয়ালি আয়রনের একটা জারণ বিক্রিয়া, এখানে আয়রনটা জারিত হচ্ছে। মানে আমাকে যদি সমুদ্রগামী জাহাজের তলদেশটাকে অথবা মাটির তলার পাইপটাকে মরচে পড়ার হাত থেকে বাঁচাতে হয়, তাহলে এই আয়রনটাকে, তার মধ্যে অবস্থিত লোহাটাকে জারিত হতে দেওয়া যাবে না। যেমন কনসেপ্ট আমরা শিখেছিলাম, যে তুই আমার ব্যাচে শিখে থাক, সে তুই ওয়ান শটের মধ্যেই দেখে থাক বা রিভিশন করে থাক। এবং তোরা দেখেছিলি যে এই মরচে পড়ার বিক্রিয়াটা অ্যাকচুয়ালি একটা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া, যেখানে ক্যাথোড ব্যবহার করা হয়, ক্যাথোডের মধ্যে অশুদ্ধিগুলো ইউজ হতো। অ্যানোড ব্যবহার করা হয়, অ্যানোডের মধ্যে স্বয়ং লোহা ব্যবহার হতো। আর অ্যানোডের মধ্যে লোহাটা ব্যবহার হতো বলেই অ্যানোডের মধ্যেই তো জারণ বিক্রিয়াটা ঘটে। যেহেতু লোহা ছাড়া আর কোনো ধাতু সেখানে প্রেজেন্ট ছিল না মরচে পড়ার সময়, মরচে পড়াতে লোহা থাকতো, লোহার মধ্যে অবস্থিত অশুদ্ধিগুলো থাকতো, আর অক্সিজেন মিশ্রিত জল থাকতো বা জলীয় বাষ্প থাকতো। ওই অক্সিজেন মিশ্রিত জলীয় বাষ্পটা স্বাভাবিকভাবে তো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ রূপে ইউজ হতো, ক্যাথোড রূপে ইউজ হতো তোর অশুদ্ধিগুলো, কার্বন মিশ্রিত অশুদ্ধিগুলো। আর অ্যানোড রূপে একমাত্র ধাতু, ধাতু বলবে, ও লোহা বলবে আমি একা ধাতু, আমি একাই জারিত হতে পারি, তাহলে আমি ছাড়া আর কে অ্যানোডে বসবে? আর লোহা যখনই অ্যানোডে বসতো, লোহা জারিত হতো, আর লোহা জারিত হতো বলেই তার মধ্যে মরচেটা পড়তো। তার মানে আমাদের মূল লক্ষ্যটা হবে লোহাটাকে যা হোক করে অ্যানোড থেকে সরিয়ে দেওয়া, যাতে লোহাটার আর জারণ না ঘটতে পারে। একদম পরিষ্কার। তার মানে আমাকে লোহার থেকেও বেশি ইলেকট্রোপজিটিভ কোনো একটা মেটাল আনতে হবে, যাতে লোহার সেই অহংকারটা ভেঙে যায়, যাতে লোহা বাধ্য হয় অ্যানোডের পজিশনটা ছাড়তে। কারণ অ্যানোডে সেই বসবে যে অনেক সর্বোত্তম তীব্র তড়িৎ পজিটিভ হবে, যার জারণটা সব থেকে তাড়াতাড়ি ঘটতে পারে, সেই অ্যানোডে এসে বসবে। সেই কারণে তড়িৎ রাসায়নিক শ্রেণীটা মিলিয়ে লোহার ওপরে যারা অবস্থান করছে, আজকে ধর জিঙ্ক অবস্থান করছে, দেখ লোহার ওপরে জিঙ্ক অবস্থান করছে, জিঙ্কের ব্লকও লাগানো যায়, অথবা লোহার ওপরে ম্যাগনেসিয়াম অবস্থান করছে, ম্যাগনেসিয়ামের ব্লকও ইউজ করা হয়। এই দুটোই বেশি ইউজ করা হয় অ্যাকচুয়ালি। সেই জন্য এখানে কি হয়, যখনই আমি ম্যাগনেসিয়ামের ব্লকটাকে ধর, এই জাহাজ আছে, জাহাজের সঙ্গে জাহাজ আছে, জাহাজের সঙ্গে আমি ধর কানেক্ট করে দিলাম ম্যাগনেসিয়ামের ব্লকটা একটা অন্তরিত পরিবাহী তারের মাধ্যমে, সঙ্গে সঙ্গে কি হলো, লোহা বুঝতে পারলো যে না, ওর দিন শেষ হয়ে গেছে। এবার ওর থেকেও বেশি ইলেকট্রোপজিটিভ ম্যাগনেসিয়াম গেমের মধ্যে এন্ট্রি মেরে দিয়েছে। তার মানে ও যে অহংকার করে বলতো আমি একাই ধাতু, আমি একাই অ্যানোডে বসবো, ওই বিষয়টা আর হলো না। লোহার জায়গাটাকে ক্যাপচার করে নিল ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম এসে এবার অ্যানোডের মধ্যে বসলো, কারণ ও লোহার থেকেও বেশি ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। তাহলে লোহাটা কোথায় যাবে? ক্যাথোডে চলে যাবে। এবার যে অ্যানোডে বসবে তার জারণ ঘটবে, ম্যাগনেসিয়ামের জারণ ঘটলো। এবার যদি ম্যাগনেসিয়ামের জারণ ঘটে, তাহলে লোহার তো আর জারণ ঘটলো না। যদি লোহার জারণ না ঘটে, তাহলে লোহার জারিত হওয়ার ফলে যে মরচেটা তৈরি হয়, সেটাও তৈরি হলো না। একদম পরিষ্কার কথা, জারণ না ঘটলেই তো গল্প শেষ হয়ে গেল। তার জন্য লোহাটা সংরক্ষিত হয়ে গেল, সিকিউর হয়ে গেল, লোহায় মরচে পড়লোই না। কিসের জন্য সংরক্ষণটা ঘটলো? এই অ্যানোডটার জন্য সংরক্ষণটা ঘটলো। অ্যানোড নিজে ক্ষয়প্রাপ্ত হলো, কিন্তু ক্যাথোডকে বাঁচিয়ে দিল। যে অ্যানোডটা নিজে ক্ষয়প্রাপ্ত হচ্ছে তাকে বলা হয় স্যাক্রিফাইশিয়াল অ্যানোড। আর যার সংরক্ষণ ঘটছে সে তো ক্যাথোডে, লোহাটা তো ক্যাথোডে, এই জন্য প্রসেসটার নাম ক্যাথোডীয় সংরক্ষণ। নেক্সট বলেছে একটা ধাতু এম, এই দেখ এটা ক্ষয় থেকে একটা প্রশ্ন, একটা বিশেষ ধরনের প্রশ্ন, যেটা সম্ভবত আগের বছরের WBT থেকে নেওয়া হয়েছে, আমি একদম শিওর নয়, অনেক জায়গা থেকেই নিত প্রশ্নগুলো। বলেছে একটা ধাতু আছে এম, যেটা অক্সিজেনের সাথে বিক্রিয়ায় ধাতব অক্সাইড দিচ্ছে। মানে এই যে এম ধাতুটা দেখ, এটা তো ক্ষয়ের বিক্রিয়া। তোরা ক্ষয় কি কি, কার কার ক্ষয় পড়েছিস বল? জিঙ্কের ক্ষয় পড়েছিস, তামার ক্ষয় পড়েছিস, অ্যালুমিনিয়ামের ক্ষয় পড়েছিস। এবার তুই আমাকে নিজে বল, যে তোকে বলে দিয়েছে যে ধাতুটা আছে সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে একটা অক্সাইড দিচ্ছে, সেটা হচ্ছে MO। আজকে যদি জিঙ্কের অক্সাইড হয় তাহলে সেটা হচ্ছে ZnO। যদি ধাতুটাকে এম বলি তাহলে এটা MO হচ্ছে। তার মানে দাদা জিঙ্ক হতে পারে, আমি বললাম একদম। আজকে তুই এই যখন এমোটা দেখছিস, অক্সিজেনের যোজ্যতা 2, তার মানে ধাতুটার যোজ্যতা নিশ্চয়ই 2, নাহলে তো কোনো না কোনো দিকে সংখ্যা থাকতো যদি ধাতুর যোজ্যতা 2 না হতো।
আজকে কপারের যোজ্যতা 1 হতে পারে, 2 হতে পারে। যদি কপারের যোজ্যতা 2 হয় তাহলে CuO কিউপ্রিক অক্সাইড তৈরি হয়। তার মানে দাদা কপার শুড বি বা ক্যান বি দা মেটাল অ্যাকচুয়ালি। মানে জিঙ্কও হতে পারে, কপারও হতে পারে, কিন্তু অ্যালুমিনিয়াম কি হবে না, কারণ অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে 3। অ্যালুমিনিয়ামের যদি অক্সাইড হয় তাহলে তার সংকেতটা হয়ে যাবে Al2O3, তাহলে এইটা আর এমও থাকবে না, M2O3 হয়ে যেত। আশা করব এইটুকু বুঝে অন্তত তুই অ্যালুমিনিয়ামটাকে এলিমিনেট করে দিতে পারলি। তার মানে লিস্টে এখনো দুজন আছে, প্রথম জন হচ্ছে জিঙ্ক, দ্বিতীয় জন হচ্ছে কপার, যে কোনো একটা উত্তর হতে পারে। এবার দেখব অক্সাইডটি আর্দ্র বায়ু কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় ক্ষারকীয় কার্বনের যৌগ দেয়। দাদা দুটোই তো দেয়, কপারেরও কার্বনেট হতে পারে, আবার জিঙ্কেরও কার্বনেট হতে পারে, ক্ষারীয় কার্বনেট তো দুজনেই দিচ্ছিল। আচ্ছা, তার মানে এই লাইনটা দিয়ে কিন্তু কোন রকম কনক্লুশনে আসা গেল না। তারপরের লাইনটা, এম ধাতুটি লোহায় মরচে পড়া প্রতিরোধ করতে পারে। জিঙ্ক একমাত্র করতে পারবে, কারণ জিঙ্ক আয়রনের থেকে উপরে থাকে, কপার তো নিচে থাকে। তার মানে এর উত্তরটা কেবলমাত্র জিঙ্ক হতে পারে, আর কিছু নয়। বল নতুন ধরনের প্রশ্ন কেমন লেগেছে জানাবি প্রত্যেকের নিচে কমেন্ট করে। তাহলে জিঙ্ক শুড বি দ্য অ্যান্সার। চল, আচ্ছা এইভাবে যদি পড়তে চাস সেমনি করে ডিটেলে, ইউটিউব থেকে তো তোরা পড়ছিসই, তোরা নিশ্চয়ই প্রত্যেকে জানিস আমি কিছুদিন আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। শর্ট ভিডিও কি এটা বলে, ভিডিওটা এত মারাত্মক একটা রেসপন্স এসেছে, এত কল এসেছে, এত মেসেজ এসেছে, আমি হয়তো সবার রিপ্লাই করতে পারিনি। আমি আগের দিন একটা পোস্ট করেও বলেছিলাম, আমি আজকে ভিডিওর মধ্যেও বলে দিচ্ছি, আমি প্রচুর মেসেজে রিপ্লাই করেছি, আমরা প্রচুর কল ধরেছি, কিন্তু সব কল ধরা পসিবল হয়নি। প্রায় 1000-এরও বেশি কল এসেছে, এবং এখনো পর্যন্ত আজকে সকালবেলাও আমি দেখলাম প্রায় 300-400 মেসেজ এসেছে। সব মিলিয়ে মনে হয় 5500 বা 6000 মতো মেসেজ চলে এসেছে। এবং যেহেতু আমি সবার রিপ্লাই করতে পারছি না, সবাইকে প্রসেসটা বলতে পারছি না, সেই কারণে এই রবিবার দিন ধামাকা ব্যাচের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিও আসছে। তোরা প্রত্যেকে জানিস ধামাকা ব্যাচটা অ্যাকচুয়ালি অগাস্ট মাসে লঞ্চ হয়, যেটা টেস্ট অ্যান্ড মাধ্যমিকের জন্য একদম একটা আলটিমেট ব্যাচ। আমি বারবার করে বলি, অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেল আর ধামাকা ব্যাচ যদি তোর কাছে থাকে, তোর আর কিচ্ছু প্রয়োজন নেই, তোকে আর কিচ্ছু ভাবতে হবে না, করতে হবে না, বুঝতে হবে না, শিখতে হবে না। শুধু যা করাবো চোখ কান নাক বন্ধ করে আমার উপর ভরসা করবি, আর তোকে কিচ্ছু বুঝতে হবে না। অনেকে বলতে পারে দাদা শুধু ইউটিউব থেকে করলে হবে, অ্যাকচুয়ালি কি হয় জানিস তো, একটা গোটা অ্যালগোরিদম, একটা গোটা সিস্টেম কাজ করে। আমি যখন তোকে সেই বিষয়টা প্রমিস করছি যে আমি তোকে সেই 100 পর্যন্ত পৌঁছে দেব, তখন আমি গোটাটা নিয়েই অ্যাকচুয়ালি প্রমিস করছি। যে পুরো সিস্টেমটার মধ্যে থাকবে, যারা ফাউন্ডেশন ব্যাচ আর অ্যাডভেঞ্চার একাডেমি থেকে প্র্যাকটিস করেছে তাদের প্রিপারেশনটা আরেকটু ভালো হয়েছে। এবার যারা ধামাকা ব্যাচ আর অ্যাডভেঞ্চার একাডেমি দুটো একসাথে রাখবে, তাদের সেই প্রিপারেশনটা সেই অপটিমাম জায়গাতে পৌঁছেও যাবে। আর ফিসটাও এমন রাখা হবে যাতে প্রত্যেকটা ছেলে মেয়ে অ্যাফোর্ড করতে পারে। একবারই ফিসটা দিতে হবে, ওয়ান টাইম ফিস থাকবে, কত থাকবে সেটাও বলবো। আরো একটা কথা বলি, এখন লঞ্চ হচ্ছে যে ব্যাচটা ধামাকা ব্যাচটা, আমি ফাউন্ডেশন ব্যাচের কিন্তু অ্যাডমিশনটা বন্ধ করে দিয়েছি। ফাউন্ডেশন ব্যাচের ফিস ছিল কিন্তু 399 টাকা ওয়ান টাইম, আমি সেই ফিসটাকে পুরো অফ করে দিয়েছি, পুরো বন্ধ করে দিয়েছি। তার পরিবর্তে যারা এখন ধামাকা ব্যাচের মধ্যে অ্যাডমিশন করবে, যারা প্রি অ্যাডমিশন করবে, তাদেরকে সেকেন্ড সামেটিভ অবধি ফাউন্ডেশন ব্যাচের অ্যাক্সেস ওই ধামাকা ব্যাচের মধ্যেই দিয়ে দেওয়া হবে। তুমি ধামাকা ব্যাচের মধ্যেই একদম শুরু থেকে আমাদের ফাউন্ডেশন ব্যাচে যত ক্লাস হয়েছিল, মানে একদম জানুয়ারি থেকে একদম অগস্ট পর্যন্ত যত ক্লাস ফাউন্ডেশন ব্যাচে হবে আপ টু সেকেন্ড সামেটিভ, তুমি সবটা করতে পারবে। সেকেন্ড সামেটিভ হওয়া পর্যন্ত, সেকেন্ড সামেটিভ পরীক্ষা পর্যন্ত তোমার ফাউন্ডেশন ব্যাচের মধ্যে ওই ব্যাচটা দেওয়া থাকবে, ওই ক্লাসগুলো দেওয়া থাকবে, নোটসগুলো দেওয়া থাকবে। এবং এই একটা বিষয়ও বলি, তার জন্য আলাদা কোনো ফিস থাকবে না যদি তুই ভিডিওটা একটু তাড়াতাড়ি দেখে নিস। বাকি সব ভিডিওর মধ্যে বলবো, প্রসেসটাও বলবো। অ্যাকচুয়াল ধামাকা ব্যাচের যে ফিস থাকবে অগাস্ট মাসে, তুই এখনো সেই ফিসটাতেই পেয়ে যেতে পারিস, তোকে এক্সট্রা করে ফাউন্ডেশন ব্যাচের ফিসটাও পে করতে হলো না, তুই কিছু মাসের জন্য ফাউন্ডেশন ব্যাচটা পেয়েও গেলি, সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা দিয়েও দিলি। শুধু ভিডিওটা একটু তাড়াতাড়ি দেখিস, এটুকুই বলবো। ঠিক আছে, চল নেক্সট প্রশ্ন দেখা যাক। সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। ধাতুবিদ্যার একদম প্রাগ ঐতিহাসিক যুগ থেকে চলে আসা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা চোখ বন্ধ করে টিচাররা পরীক্ষাতে দিয়ে দেন, যেটা সব স্টুডেন্ট সবার প্রথমে পড়ে ধাতুবিদ্যা চ্যাপ্টারে, এবং এটাকে তুই কোনোদিনও বাদ দিতে পারবি না। কেউ কোনোদিনও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের তালিকা থেকে এই প্রশ্নটাকে সরাতে পারবে না। দেখা যাক। দেখ, তোরা প্রত্যেকেই জানিস, আমিও ওয়ান শট করানোর একদম শুরুতেই এটা করিয়েছিলাম, তোদেরকে বলেছিলাম তোরা তোদের চারপাশে যে সমস্ত ধাতুগুলোকে দেখতে পাস, সেটা লোহা হতে পারে,
তামা হতে পারে, জিঙ্ক হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে। সেই ধাতুগুলো কি চিরকালই এরকম চকচকে পরিষ্কার ধাতু রূপে ছিল প্রকৃতিতে? ছিল না। ধাতুর সাথে বিভিন্ন ধরনের পলি, বালি, কাদা আর অন্যান্য ধরনের নোংরা, সোজা কথায় প্রচুর পরিমাণে অশুদ্ধি একসাথে মিশে এগুলো যৌগ রূপে অবস্থান করতো, কখনো মাটির তলায়, কখনো সমুদ্রের তলদেশে, কখনো পাহাড়ের তলায়, বিভিন্ন জায়গায়। এই সমস্ত অশুদ্ধি মিশ্রিত ধাতুর যৌগগুলোকেই আমরা নাম দিতাম খনিজ। তার মানে দাদা আমাদের মেন লক্ষ্যটা ছিল খনিজ থেকে এই অশুদ্ধিগুলোকে বাদ দিয়ে ধাতুটাকে নিষ্কাশন করা, তাই তো? আমি বললাম একদম, ধাতুটাকে পরিষ্কার করে বের করে আন। যখন আমরা খনিজ থেকে ধাতু বার করতে গেলাম, আমরা দুটো পদ্ধতি বা দুটো প্রক্রিয়ার সম্মুখীন হলাম। আমরা দেখলাম কিছু কিছু খনিজ আছে যেগুলো থেকে খুব কম সময়ে, খুব কম খরচে ধাতুটাকে নিষ্কাশন করে নেওয়া গেল। সেই সমস্ত ভালো খনিজ, সেই সমস্ত টপার খনিজকে আমরা নাম দিলাম আকরিক। কিন্তু কিছু কিছু খনিজ এমন থাকলো যেগুলো থেকে ধাতুটাকে নিষ্কাশন করা গেল না কম সময়ে, কম খরচে। তাদেরকে কি নাম দেবো দাদা? তাদেরকে নর্মাল খনিজ রূপেই রেখে দে, খনিজই বল। যেমন ধর, তোকে আমি একটা এক্সাম্পলও দিয়েছিলাম যে আয়রনের ক্ষেত্রে আমরা দুই প্রকারের খনিজ দেখতে পাই। একটাকে আমরা বলি আয়রন পাইরাইটিস FeS2, আরেকটাকে বলে রেড হেমাটাইট Fe2O3। দেখা যায় যে আয়রন পাইরাইটিসের মধ্যে জানিস তো আয়রনের পার্সেন্টেজ প্রচুর 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 পরিমাণে আয়রন আছে, বাট তা সত্ত্বেও কম খরচে, কম সময় এখান থেকে আয়রন বার করা যায় না। কিন্তু রেড হেমাটাইটের মধ্যে আয়রনের পার্সেন্টেজ অনেকটা কম হওয়া সত্ত্বেও যতটা আয়রন রয়েছে সেটাকে কম খরচে, কম সময় নিষ্কাশন করে নেওয়া যায়। সেই জন্য এই আয়রন পাইরাইটিসটা শুধুমাত্র আয়রনের খনিজ রূপেই থেকে গেল, কিন্তু রেড হেমাটাইটটা হয়ে গেল আয়রনের আকরিক। কিন্তু এই যে আকরিকটা, যে আকরিক হলো, সেও তো একসময় আয়রনের খনিজই ছিল রে। এও একটা তো খনিজই ছিল, শুধুমাত্র এই খনিজটা থেকে সহজে আয়রনটা পাওয়া গেল বলে একে আমরা আকরিক নামে ডাকলাম। তার মানে যে আকরিক সেও অ্যাকচুয়ালি একটা খনিজ, কিন্তু সমস্ত খনিজ আকরিক হতে পারলো না। যেমনি পুরো ক্লাসের মধ্যে যারা পড়ছে সবাই স্টুডেন্ট, কিন্তু তার মধ্যে টপার একজন। যে টপার সেও তো একজন স্টুডেন্ট, কিন্তু সব স্টুডেন্ট কি টপার হতে পারলো? পারলো না। আশা করতে পারি কনসেপ্ট একদম ঝকঝকে পরিষ্কার আছে। নেক্সট প্রশ্ন দেখা যাক। থার্মিড মিশ্রণ কি? 3 ভাগ Fe2O3 এবং 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে থার্মিড মিশ্রণ বলা হয়, ঠিক আছে। থার্মিড ওয়েল্ডিং কি? এই যে থার্মিড মিশ্রণটাকে নিয়ে তার মধ্যে প্রচন্ড পরিমাণে উচ্চ তাপমাত্রা প্রয়োগ করে একটা মিশ্রণ তৈরি করা হয়। আজকে তুই ধর Fe2O3 আছে, তার সঙ্গে অ্যালুমিনিয়াম রয়েছে, প্রচন্ড হাই টেম্পারেচার দেওয়া হলো 2000 ডিগ্রি সেলসিয়াস। বিক্রিয়াটা হওয়ার পরে অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছিল, যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করছিল, আর আয়রনটা এখানে গলিত অবস্থায় ছিল। তোর নিশ্চয়ই মনে পড়ছে পুরো প্রসেসটার ফলে এই যে গলিত আয়রনটা বেরিয়েছিল সেটা ওই ফায়ার ক্লে নির্মিত পাত্র দিয়ে নিচের দিকে পড়ে রেল লাইন বা ট্রাম লাইন জোড়াতে কাজে লাগছিল। এই প্রসেসটাকেই অ্যাকচুয়ালি থার্মিড ওয়েল্ডিং বলা হয়। যারা ফাউন্ডেশন ব্যাচের মধ্যে আছিস ওরাও দেখবি ধামাকা ব্যাচের টাইপ নোটগুলোর অ্যাক্সেস পাচ্ছিস, সেখানে আমি সম্পূর্ণ প্রসেসগুলো দিয়ে দিয়েছি। নোটিশ বোর্ড সেকশন, যারা অ্যাপের মধ্যে আছো নোটিশ বোর্ড সেকশনের মধ্যে নোটস পাচ্ছ, সেটা তুমি ফাউন্ডেশন ব্যাচের মধ্যেই থাকো কিংবা তুমি এখন অ্যাপ থেকে ধামাকা ব্যাচের মধ্যে অ্যাডমিশন নিয়ে থাকো, সবাই পাচ্ছ, ঠিক আছে। আর ধামাকা ব্যাচের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট রবিবার দিন করব, তারপরে ভর্তি হয়ে যাবি। শুধু ভিডিওটা তাড়াতাড়ি দেখবি, আমি বারবার করে বলছি। হলো কমপ্লিট। আচ্ছা, নেক্সট প্রশ্ন আছে প্রজ্বলক মিশ্রণ। প্রশ্নটা হচ্ছে যে দাদা এই 2000 ডিগ্রি সেন্টিগ্রেডে এলো কি করে? আমি ওয়ান শটের মধ্যেও তোদেরকে বারবার করে শিখিয়েছিলাম, বুঝতে পারছি সেই প্রশ্নগুলোই আছে, ওগুলোই পরীক্ষাতে আসে। 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তৈরি করার জন্য পটাশিয়াম ক্লোরেট, বেরিয়াম পারক্সাইড এবং ম্যাগনেসিয়াম চূর্ণের মিশ্রণটাকে ম্যাগনেসিয়াম ফিতা দিয়ে উত্তপ্ত করে দেওয়া হয়, তাপ প্রয়োগ করে দেওয়া হয়, ম্যাগনেসিয়াম ফিতা দিয়ে জাস্ট আগুন লাগিয়ে দেওয়া হয়। এই তিনটে পদার্থকে যখন একসাথে মিশিয়ে উত্তপ্ত করা হয় তখন একটা ম্যাসিভ 2000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তৈরি হয়। যে 2000 ডিগ্রি সেন্টিগ্রেডে এই পুরো বিক্রিয়াটা ঘটে, এই পুরো মিক্সচারটা তৈরি হয়, এই মিশ্রণটাকেই বলা হয় প্রজ্বলক মিশ্রণ, ঠিক আছে। কার্বন বিজারণ পদ্ধতির সুবিধা লেখো, বলেছিলাম কিন্তু বারবার। কার্বন বিজারণ পদ্ধতিতে কাদেরকে নিষ্কাশন করা যায়? যারা মধ্যম সক্রিয় হয়, যেমন জিঙ্ক। আজকে জিঙ্কের অক্সাইড আকরিক নিয়ে আমি যদি কার্বন বিজারণের মধ্যে যে বিজারকটা ইউজ করা হয় মানে কোক দিয়ে যদি রিঅ্যাকশন করাই একটা মোটামুটি হায়ার টেম্পারেচারে, তাহলে এই কোকটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, কার্বনটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে কার্বন মনোঅক্সাইড তৈরি করে, আর জিঙ্কটা নিষ্কাশিত হয়ে যায় Zn হিসেবে পড়ে থাকে এখানে, ঠিক আছে।
কিন্তু বিষয় হচ্ছে মানে ওই একবার বিজারকটা দিলাম, একবার খরচ করলাম, কিন্তু দুবার লাভ পেলাম। কি করে? এই যে কার্বন মনোঅক্সাইডটা তৈরি হলো, এটা দেখ একটা তো জিঙ্ক অক্সাইড দেওয়া হয় না, এরকম কোটি কোটি জিঙ্ক অক্সাইড আসে, তাহলে আরো একটা জিঙ্ক অক্সাইডের সঙ্গে এই যে কার্বনটা আর এক্সট্রা করে তোকে কোনো কোক দিতে হলো না এখানে, এই কার্বন মনোঅক্সাইডটা যেটা তৈরি হয়েছিল কার্বন থেকে, সেটাই নেক্সট স্টেপে বিজারকের কাজ করে দেবে, নিয়ে এখান থেকে জিঙ্ক বার করে দেবে এবং নিজে কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হয়ে যাবে। মানে বিজারক প্রয়োগ করলাম একবার, বিজারক প্রয়োগ করলাম একবার, কিন্তু সেটা কাজ করলো দুবার, একবার নিজে, একবার তার থেকে উৎপন্ন যৌগ হিসেবে। মানে একটা জিনিসকে তুই কিনেছিস একটা পারপাসে, যেমন ধর বাঙালিদের ঘরে প্রথমে একটা জামা প্যান্ট কেনা হলো, খুব সুন্দর করে পুজোতে ঘোরা হলো, মোটামুটি জামা প্যান্টটা পুরনো হয়ে গেল, ওটাকে পা পোছা বানিয়ে দেওয়া হলো, সেটাকে ঘর মোছার কাজে ইউজ করে দেওয়া হচ্ছে। মানে ভাই দোকানদার ভাববে আমি তো তোকে দিয়েছিলাম যাতে সুন্দর একটা জামা প্যান্ট পরে তুই বাইরে ঘুরতে যাচ্ছিস, আলাদা বিষয় ভাই, কিন্তু আবার সব ঘোরা টোরা হয়ে গেল, জামাটা পুরনো হয়ে গেল, প্যান্টটা পুরনো হয়ে গেল, তুই দেখছিস দরজার সামনে পড়ে আছে সেটা, একদম ডবল ধামাকা। সেরকমই আগে কোক ইউজ হচ্ছে, তারপরে কার্বন মনোঅক্সাইড ইউজ হচ্ছে, একবার কিনে দুবার ব্যবহার। এই জন্য এটা কিন্তু খুব খরচ সাপেক্ষ বিষয়, ঠিক আছে? খরচ মানে খরচ বাঁচিয়ে দেওয়ার মতো বিষয়। এই পদ্ধতিতে বেশি সক্রিয় ধাতু নিষ্কাশন সম্ভব হয় না কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে ধর বেশি সক্রিয় ধাতু যেমন ধর অ্যালুমিনিয়াম, তার ধর আমি অক্সাইড আকরিক নিয়েছি, কারণ এখানে অক্সাইড আকরিক কি প্রয়োজন। বেশি সক্রিয় ধাতু যেমন সোডিয়াম, তার যেমন অক্সাইড নিয়ে নিয়েছি। তাই এই যে বেশি সক্রিয় ধাতু যেগুলো থাকে, যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপরের দিকে থাকে, তাদের তো ধনাত্মকতাটা অনেক বেশি, তাদের তো ইলেকট্রো পজিটিভিটিটা অনেকটা বেশি। ওই অনেক ইলেকট্রো পজিটিভ একটা ধাতু অনেক ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সঙ্গে যখন যুক্ত হয়, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি তো প্রচন্ড হাই, আর এই ধাতুগুলোর ইলেকট্রো পজিটিভিটি প্রচন্ড হাই। একজন প্রচুর পজিটিভ, একজন প্রচুর নেগেটিভ, যখন একসাথে যুক্ত থাকে, ওদেরকে কে ছাড়াতে পারে রে ভাই? এই পাতি কার্বন ছাড়াতে পারবে এদেরকে? এই পাতি কার্বন এদেরকে আলাদা করতে পারবে? কোনোদিন পারবে না, কারণ একজন প্রচুর পজিটিভ, একজন প্রচুর নেগেটিভ। এটা চুম্বকের নর্থ পোল অনেক স্ট্রং, সাউথ পোল অনেক স্ট্রং, তুই হাত দিয়ে ছাড়াতে পারবি? পারবি না ভাই। নেক্সট, এই জন্য এদেরকে কি পদ্ধতিতে নিষ্কাশন করা হয় নিচে কমেন্ট করে বলো। পরের প্রশ্নটা দেখা যাক কি বলেছে। খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য, খুব পাতি প্রশ্ন। খনিজ মল কাকে বলা হয়? আকরিকটা যেটা থাকে সেটা তো বিশুদ্ধ নয়, আকরিককে বিশুদ্ধ ভাবার তো কোনো কারণ নেই। আকরিকের মধ্যেও তো প্রচুর পরিমাণে অশুদ্ধি থাকে, যেগুলোকে দূর করে আমাকে ধাতুটাকে বার করতে হবে। আকরিক মানে শুধু সেটা থেকে ধাতুটাকে আমরা সহজে বার করতে পারবো, কম সময়ে বার করতে পারবো। ওই আকরিকটার মধ্যে ধাতুটা বাদ দিয়ে যে সমস্ত অশুদ্ধিগুলো রয়েছে তাদেরকেই আমরা বলে থাকি খনিজ মল, ঠিক আছে? এই খনিজ মলের মধ্যে বিগালক বলে একটা পদার্থ যোগ করতে হয়, তার ফলে ধাতু মল তৈরি হয়, সেটা নিষ্কাশিত হয়ে যায় এবং অশুদ্ধিগুলো বেরিয়ে যায়, ঠিক আছে? লোহায় মরচে পড়ার ক্ষেত্রে ক্যাথোড অ্যানোড তড়িৎ বিশ্লেষ্য বহুবার শিখিয়ে দিয়েছি ভাই, এগুলো পারবি এবার। জার্মান সিলভারে কত শতাংশ সিলভার থাকে? 0% সিলভার থাকে ভাই। যেমনি সিটি গোল্ডে সম্ভবত কোনো গোল্ড থাকে না, অমনি জার্মান সিলভারে কোনো সিলভার থাকে না। 4টি ধাতু দ্বারা প্রস্তুত একটা সংকর ধাতু, আমি এগুলো সব ওয়ান শটের মধ্যে বলেছিলাম, এগুলো পরীক্ষাতে আসে। এটা ডুরালুমিনও হতে পারে, অ্যালুমিনিয়ামের সংকর ধাতু, কিন্তু বারবার করে বলেছিলাম পার্সেন্টেজ গুলো আসে পরীক্ষাতে। আরেকটা হতে পারে অ্যালনিকো। অ্যালনিকোর মধ্যে কি কি থাকে রে? নিচে কমেন্ট কর, ওয়ান শটের মধ্যে শিখিয়েছি, যারা ওয়ান শটটা দেখিসনি অবশ্যই গিয়ে দেখ। ফুলস গোল্ড কাকে বলে? এই যে আয়রন পাইরাইটিস আছে না, FeS2, এইটা কি ফুলস গোল্ড বলা হয়। এর অ্যাকচুয়ালি কালারটা গোল্ডের মতো হয়, কিন্তু এটা গোল্ড নয়, এই জন্য ফুলস গোল্ড নাম দেওয়া হয়েছে। ব্যাস এই ছিল। খুব ভালো ভালো প্রশ্নগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ধাতুবিদ্যা থেকে প্রচুর প্রশ্ন হয়, তার মধ্যে থেকে 10টা টপ কোয়েশ্চেন সিলেক্ট করে তোদেরকে করালাম। অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানা কেমন লেগেছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। এই সপ্তাহে সম্ভবত বিগ ব্যাংটা দিতে পারবো না, নেক্সট উইকে আবার বিগ ব্যাং করবো, তোদের কথায় লাইভ করবো একটা, ঠিক আছে? নেক্সট উইক লাইভ বিগ ব্যাং হবে। সবকিছুই মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। জুলাই মাস থেকে আমরা শুরুও করে দিতে পারি। তোরা যদি বলিস আরো কোনো ওয়ান শট লাগবে আমাকে বল, আমি সেটা ব্যবস্থা করবো নিশ্চয়ই। কোনো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লাগলে সেটাও বল। আর বাকি জুলাই মাস থেকে মেন জিনিসটা যেটা আসছে, কোয়েশ্চেন লিক সেট। সেকেন্ড সামেটিভের জন্য ঠিক যা যা লাগবে, যতটা লাগবে, যেভাবে লাগবে, যেমন প্রশ্ন লাগবে সব করিয়ে দেওয়া হবে। যেমনি ফার্স্ট সামেটিভে তোরা পরীক্ষাতে টপ করে গেছিস স্কুলের মধ্যে, সেমনি সেকেন্ড সামেটিভও করিয়ে দেবো। আর তারপরে আমি জাস্ট বলবো একটু চোখ কান নাক বন্ধ করে ফলো করতে থাকবি। টেস্ট অ্যান্ড মাধ্যমিকে 90 মার্কস কিভাবে 90-র মধ্যে 90 পেতে হয়, এত ছেলে মেয়েকে পাইয়েছি, তোদেরকেও পাওয়াবো। জয় ধামাকা। আর রবিবার দিন কিন্তু সবার প্রথমে ভিডিওটা দেখতে হবে অবশ্যই। খুব ভালো করে একটু জাস্ট যেটা যেটা বলবো ফলো করতে থাকি, বাকি আমি বুঝে নেবো। টাটা, জয় ধামাকা।